ভবানীপুরের ছেলে বিজয় একটা অফিসে চাকরি পেয়েছে। চাকরি পাওয়ার পর তার আনন্দের শেষ নেই। সকালবেলা বাড়ির সব কাজ সেরে তৈরি হয়ে সে অফিসে গেল। সারা দিন ধরে অফিসের কাজ শেষ করার পর অফিসের বস ওকে বলল, শোনো বিজয়, তুমি তো নতুন চাকরিতে ঢুকেছ, তাই বুঝতে একটু অসুবিধে হবে। তুমি আসলে অয়নের জায়গায় জয়েন করেছ। অয়নের যে কি হলো কে জানে। আজ 7 দিন হলো সে অফিসে আসে না, এদিকে কোনো ফোনও ধরে না, তাই বাধ্য হয়েই তাকে ছাড়িয়ে দেওয়া হলো। হঠাৎ করেই অফিসে আসা বন্ধ করে দিল অয়ন, কিন্তু কেন? হ্যাঁ, হঠাৎ করেই, কিন্তু কেন তা করলো আমরা জানি না। তুমি এক কাজ করবে বিজয়। কি কাজ স্যার? কাল রবিবার, কাল তুমি অয়নের বাড়ি যাবে। ওর কাছেই অফিসের দরকারি হিসেবে ডায়েরিটা আছে, ওটা নিয়ে আসবে। কিন্তু আমি তো ওর বাড়ি চিনি না স্যার। ওর বাড়ি পাশের গ্রামে, অর্থাৎ শিমুলতলাতে। আচ্ছা স্যার, আমি তাহলে কালই যাচ্ছি। এরপর যথারীতি অফিস শেষ হতে হতে সন্ধ্যে 7টা বেজে গেল। অফিস শেষে রাস্তায় এসে দাঁড়াতেই বিজয় দেখতে পেল দূর থেকে একটা হলদে আলো ভেসে আসছে। আলোটা ধীরে ধীরে কাছে আসতেই ও বুঝতে পারল ওটা বাসের আলো। বাসটা কাছে আসার পর কন্ডাক্টর বলল, আগে মশাই, কোথায় যাবেন? এই তো ভবানীপুর। আরে উঠে আসুন তাড়াতাড়ি। বিজয় আর দেরি না করে বাসের ভিতরে উঠে বসল। বাসটা পুরো ফাঁকাই ছিল। সেটা দেখে বিজয় বেশ অবাক হয়ে নিজের হাত ঘড়িটা দেখল। ও দেখল 8টা বাজতে যায়। তারপর মনে মনেই বলল, সবে 8টা বাজে আর এর মধ্যেই বাস ফাঁকা। যাকে আমারও তো ভেবে কাজ নেই। কিন্তু অয়নের ব্যাপারটা, অয়নের কি এমন হলো যে ও এইরকম একটা কাজ ছেড়ে দিল? ওর কি তবে কোনো শরীর খারাপ হয়েছে? ওর বাড়ি না যাওয়া অবধি তো বোঝাও যাবে না। এইসব কথাই ভাবছিল বিজয়। এমন সময় কন্ডাক্টর এসে বলল, কোথায় যেন যাবেন বললেন? ভবানীপুর। নিন 20 টাকা বার করুন। বিজয় পকেট থেকে 20 টাকা বার করে দিয়ে দিল। এরপর কন্ডাক্টর টাকা নিয়ে বিজয়কে একটা টিকিট ধরিয়ে বাসের সামনে গিয়ে বসলো। আর তার সাথে সাথেই বাসের মধ্যে জ্বলতে থাকা লাইটটা একটু চিরিক করে উঠে নিভে গেল। জানলার বাইরে থেকে একটা ঠান্ডা হাওয়া এসে বিজয়ের গাটা ঠান্ডা করে দিয়ে গেল। বিজয়ের কেমন জানি গাটা শিউরে উঠল। বিজয় এতক্ষণ জানলার বাইরের দিকে তাকিয়েছিল। এইবার লাইটটা এখনো জ্বলছে না দেখে পাশ ফিরে কন্ডাক্টরকে বলতে যাবে যে লাইট এখনো জ্বলছে না কেন, কিন্তু ওর আর বলা হলো না। বিজয় পাশ ফিরে তাকাতেই চমকে ভয় পেয়ে ওর হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল। কারণ ও এতক্ষণ দেখছিল বাসের মধ্যে কোনো লোক নেই, কিন্তু এখনো দেখে সামনের সিটেই বসে আছে একটা লোক, যার গাটা একটা কালো চাদর দিয়ে ঢাকা। লাইট অফ থাকায় আর অন্ধকারের কারণে সেইভাবে দেখা গেল না। বিজয় এইবার মনে মনে ভাবল, কি হলো ব্যাপারটা? ফাঁকা বাসের মধ্যে আবার লোক কোথা থেকে এলো? আমি তো দেখেছিলাম বাস পুরো ফাঁকা, আমি একাই কেবল যাত্রী। আর তাছাড়া বাস তো কোথাও থামেনি যে সেখান থেকে একটা লোক উঠবে। তাহলে কি একবার কন্ডাক্টরকে জিজ্ঞেস করব? হয়তো বিজয়ের মনের কথাটা বুঝতে পেরেই লোকটা বলল, না, বাস কোথাও থামেনি। লোকটার গলার স্বর বরফের মতো ভারী ও শান্ত। এমন ভারী গলার আওয়াজে বিজয়ের গাটা কেঁপে উঠল। কারণ ওর মনে হলো এমন ভারী গলার স্বর এর আগে কখনো শোনেনি। এ যেন মৃত মানুষের কণ্ঠস্বর। তবু নিজেকে সামলে নিয়ে বিজয় কাঁপা কাঁপা গলায় বলল, বাস যখন থামেনি আপনি উঠলেন কিভাবে? আর আমি যখন উঠেছিলাম তখন তো বাস ফাঁকাই ছিল। লোকটা সেই আগের মতোই শান্ত ভারী গলায় বলল, আমার বাসে ওঠার জন্য বাস থামার প্রয়োজন পড়ে না। কথাটা কেমন জানি অস্বাভাবিক লাগলো বিজয়ের। সে ভয়ে ভয়ে বলল, বাসে ওঠার জন্য বাস থামার প্রয়োজন পড়ে না মানেটা কি? সময় হলে সব বুঝতে পারবেন। এই কথার উত্তরে বিজয় আর কোনো কথা বলল না। খানিকক্ষণ দুজনেই চুপচাপ।
তারপর লোকটাই আবার বলল, আপনার একটা প্রশ্নের উত্তর দেওয়া যায়, তার জন্য আপনাকে একটা গল্প শুনতে হবে। এই বলে লোকটা বিজয়ের তরফ থেকে কোনো উত্তর পাওয়ার আগেই নিজে নিজে বলতে শুরু করে দিল। আজ থেকে সপ্তাহ খানিক আগে আমি আমার স্ত্রী রূপাকে নিয়ে একটা নতুন বাড়িতে উঠেছিলাম। বাড়িটা বেশ ভালোই ছিল। দোতলা বাড়ির সামনে সুন্দর বারান্দা, এছাড়া প্রকাণ্ড বড় উঠোন। গ্রামের মধ্যে এই সুন্দর মনোরম পরিবেশে বাড়ি যে কোনো মানুষের পছন্দ হয়ে যাবে। বাহ, বাড়িটা কিন্তু বেশ ভালো, কি বলো? এই দেখো রান্নাঘরটা, এটাও বেশ বড়। এই রাতের বেলা না বারান্দাতে বসে দুজনে মিলে গল্প করা যাবে অনেকক্ষণ। সত্যি তাই, খুব সুন্দর বাড়ি। আচ্ছা, তুমি রান্না করে নাও, আমি দোতলায় গিয়ে একটু বসি। আচ্ছা, যাও যাও, দোতলায় গিয়ে তুমি একটু বসো। এরপর যথারীতি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলা দুজনে মিলে ব্যালকনিতে গিয়ে বসি। আস্তে আস্তে রাত বাড়ছে। এমন সময় রূপা বলল, কি গো, শুনলে? কে যেন একটা নাম ধরে ডাকলো না আমায়? তোমার নাম ধরে এখানে আবার ডাকবে কে? না, আমি কিন্তু বেশ স্পষ্টই শুনতে পেলাম। কি যেন ডাকলো আমার নাম ধরে। ওই দেখো, বাইরে জোরে হাওয়া দিচ্ছে। সেই হাওয়ার শব্দ শুনেই তুমি হয়তো ভেবেছো যে কেউ তোমায় ডাকছে। নতুন বাড়িতে উঠলে এই ধরনের সমস্যা হয়, নানা রকম কথা মাথায় ঘোরে, আর তার থেকেই এগুলো মাথায় আসে। রূপা সেটা মানতে চাইল না, তবু হয়তো আমাকে বোঝানোর জন্যই বলল, হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। আমি মনে ভুল শুনেছি কিছু। হ্যাঁ, এবার এসব ছেড়ে বাইরে দেখো, কি সুন্দর হাওয়া বইছে। তবে সেটা ধীরে ধীরে ঝড়ে পরিণত হলো। দূরের সব গাছপালাগুলো এপাশ ওপাশ দুলতে লাগলো। অন্ধকারের মধ্যেই সেই দিকে চেয়েছিলাম আমরা দুজনে। এরপর আকাশ কালো করে মেঘ করে আসলো। আশেপাশে কেমন একটা গুমোট ভাব ছড়িয়ে পড়ল। সব চুপচাপ। আর ঠিক তখনই আচমকা ঘরের ভিতর থেকে একটা মহিলা কণ্ঠের শয়তানি হাসি ভেসে এলো। এইবার সেই হাসিটা আমরা দুজনেই শুনতে পেলাম। সেই কান ফাটানো ভয়াবহ হাসির শব্দে আমাদের বুকটা ছ্যাত করে কেঁপে উঠল। কিছুক্ষণের জন্য দুজনেই পাথরের মূর্তির মতো চুপ করে গেলাম। তারপর দুজনেই স্বাভাবিক হয়ে দুজনের দিকে ফিরে মুখ চাওয়াচাওয়ি করলাম। এইবার আর ভুল নয়, সেটা রূপা আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছিল। রূপা আমার দিকে ফিরে কাঁপা কাঁপা গলায় বলল, কি গো, এবার শুনতে পেলে? এইটা যেন কার একটা হাসি ঘরের ভেতর থেকে এলো। কি জানি, তবে হাসির আওয়াজটা তো ঘরের মধ্যে থেকেই এলো। চলো তো ঘরে গিয়ে একবার দেখি। চলো চলো। এরপর আমরা ব্যালকনি থেকে উঠে সেই অন্ধকারের মধ্যেই ঘরে গেলাম। ঠিক তখনই বাইরে পাশে কোথাও একটা কান ফাটানো শব্দ করে বাজ পড়ল। আমরা ঘরে ঢুকে লাইট জ্বালাতে গিয়ে দেখি লোডশেডিং হয়ে গিয়েছে। তারপর সেই অন্ধকারের মধ্যেই দেখলাম ঘরের মধ্যে খাট আর একটা আলমারি ছাড়া কোনো মানুষের অস্তিত্ব নেই। আমরা দুজনেই বেশ অবাক হলাম। রূপা বলল, কি গো, কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে এই হাসির শব্দটা, ওটা কার হাসির শব্দ ছিল? আমি কিছুই তো বুঝতে পারছি না। আর তাছাড়া এই অন্ধকারের মধ্যে অত কিছু ভেবে লাভ নেই। চলো বরং নিচে গিয়ে একটা মোমবাতি ধরিয়ে রাতের খাওয়াটা সেরে নি। রূপা আমার কথায় সহমত জানিয়ে আমার সাথে গেল। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি, এমন সময় আচমকা পিছন থেকে কি একটা ধাক্কা দেওয়ায় রূপা আর্তনাদ করে গড়াতে গড়াতে নিচে গিয়ে পড়ল।
তাই দেখে আমিও ছুটে গেলাম ওর কাছে। তারপর বললাম, আরে কি হলো? পড়ে গেলে কিভাবে? কতটা লেগেছে? আমি পড়ে যাইনি, আমাকে কে যেন একটা ধাক্কা মারলো গো। আমার পড়ে গিয়ে পায়ের কোমরে খুব ব্যথা লেগেছে। আমি পিছন ফিরে সিঁড়ির উপর দেখলাম, মনে হলো কোন একটা কালো ছায়া অন্ধকারের মধ্যে থেকে সরে গেল। তাই দেখে আমার গা কেঁপে উঠল। আমি চোখ দুটো ডোলে নিয়ে আবার দেখলাম, কিন্তু কাউকে আর দেখতে পেলাম না। এরপর আমি রূপাকে বললাম, চলো চলো, তোমাকে আমি দোতলায় ঘরে দিয়ে আসছি, আর আমি নিচ থেকে খাবার বেড়ে আনছি। এই বলে আমি রূপাকে ঘরে খাটের উপর শুয়ে নিচে রান্নাঘরে খাবার বাড়তে গেলাম। প্রথমেই তাকের উপর রাখা মোমবাতিটা জ্বেলে নিলাম। তারপর খাবার বাড়ছি, এমন সময় মনে হলো কে যেন আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ছাড়ল। আমার গোটা শরীরে একটা শিহরণ খেলে গেল। আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তারপর আবার খাবার বাড়তে যাব, এমন সময় দেখি হঠাৎ করেই জানলার পাল্লা দুটো খুলে দড়াম দড়াম করে বাড়ি খেতে লাগলো। আর জানলা থেকে আসা ঠান্ডা হাওয়ার দাপটে আমার শরীর ঠান্ডা হয়ে গেল, আর মোমবাতিটা নিভে গোটা ঘর আবার অন্ধকার হয়ে গেল। সেই হাওয়ার দাপটে মশলার কৌটোগুলো মেঝের উপর পড়তে লাগলো। তাই দেখে আমার ভয় লাগতে শুরু করলো। আমি মনে মনে বললাম, হে ভগবান, কোথায় এসেছি আমরা? কি সব ঘটছে আমার সাথে? এরপর আমি তাড়াতাড়ি করে গিয়ে জানালা বন্ধ করে দিয়ে আবার মোমবাতিটা জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু যতবারই জ্বালাতে যাই ততবারই কে যেন ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে দেয়। সবশেষে দেশলাইয়ের সব কাঠি ফুরিয়ে যায়, আর ঘরটা অন্ধকারই থেকে যায়। এরপর আমি খাবারটা নিয়ে পিছন ফিরতে যাব, তখন মনে হলো আমার বাঁ দিকে কিছু একটা আছে। আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তবে তারপরে খাবারটা নিয়ে পিছন দিকে ফিরতেই এক ভয়ানক কালো ছায়াকে আমার মুখের সামনে দেখে আমি ভয়ে চিৎকার করে উঠলাম, আর সাথে সাথেই চোখ বন্ধ করে ফেললাম। আমার হাত থেকে খাবারের থালাটা পড়ে গেল। কিছুক্ষণের জন্য আমার হৃদস্পন্দন থেমে গিয়েছিল, কিন্তু এক মুহূর্ত পর আমি চোখ খুলে দেখলাম, ততক্ষণে আমার সামনে থেকে সেই ছায়া মূর্তি উধাও। আমি দেখলাম খাবারটা নষ্ট হয়ে গেল, তার মানে আজ রাতটা না খেয়েই কাটাতে হবে। এরপর আমি শুনতে পেলাম বাথরুমের মধ্য থেকে জলের আওয়াজ ভেসে আসছে। আমি ভাবলাম রূপা মনে হয় নেমে বাথরুমে গিয়ে হাত পা ধুচ্ছে। আমি ডাকলাম, রূপা, এই রূপা, তুমি না বললে তুমি কোমরে আর পায়ে ব্যথা পেয়েছো? তাহলে তুমি নিচে নামলে কি করে? কিন্তু আমার কথার কোনো উত্তর এলো না। আমি তাড়াতাড়ি করে গিয়ে বাথরুমের দরজায় দুইবার ঠক ঠক করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তারপর একটু ঠেলা দিতেই দেখলাম দরজাটা খুলে গেল, আর তারপর যা দেখলাম তাতে আমার গা হাত পা কেঁপে উঠল। আমি চিৎকার করে উঠলাম। আমি দেখলাম বাথরুমের ট্যাপ কলটা খোলা, সেখান থেকে জলের পরিবর্তে বার হচ্ছে লাল একটা তরল। দেখে বুঝতে অসুবিধা হলো না যে সেটা রক্ত। এরপর আমি ছুটে দোতলায় গিয়ে ঘরে ঢুকে যা দেখলাম তাতে আমি সেখানেই পাথরের মূর্তির মতো চুপ করে গেলাম। আমার গোটা শরীর নড়ল না, কেবল ভয় আর আতঙ্কে কাঁপতে থাকলাম। আমি দেখলাম ঘরের মধ্যে খাট থেকে কিছুটা উপরে শূন্যে শুয়ে আছে রূপা।
ওর চুলগুলো নিচের দিকে ঝুলছে। তাই দেখে আমি কোনো রকম সাহস জোগাড় করে ডাকলাম, রূপা, এই রূপা। আমার ডাক শুনে সে আমার দিকে ফিরল। দেখলাম ওর মণিহীন চোখ দুটো ধপধপে সাদা আর মুখটা ফ্যাকাশে। কোনো জীবিত মানুষের মুখ এতটা ফ্যাকাশে হতে পারে না। সে আমার দিকে ফিরে এক ভয়ানক হাসি হেসে বলল, কিরে কিরে, আমার বাড়িতে কেন এসেছিস তোরা? তোরা কেউ বেঁচে ফিরতে পারবি না, পারবি না বেঁচে ফিরতে। তোদেরকে মরতে হবে, মরতে হবে তোদেরকে। এই কথা শুনে আমার বুঝতে অসুবিধে হলো না যে এটা রূপার কথা নয়, বরং ওর ভিতর থেকে অন্য কোনো মহিলার আত্মা বলছে। কিন্তু আমি যতক্ষণে বুঝলাম ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তবুও আমি অনুনয়ের সুরে বললাম, আমরা ভুল করেছি এখানে এসে। আমরা কালই এই বাড়ি ছেড়ে চলে যাব। দয়া করে আমাদের কিছু করো না। ভুলের কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা হয় না, কেবল শাস্তি হয়, শাস্তি হয় কেবল। এরপর আমি দেখলাম রূপা খাট থেকে নিচে নেমে আমার দিকে এগিয়ে আসলো। আমি ভাবলাম ও হয়তো আমাকে মারবে, কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণ করে ও আমাকে এক ধাক্কা মারল। আমি ছিটকে গিয়ে দেওয়ালে ধাক্কা খেলাম। দেওয়ালে ধাক্কা লেগে আমার মাথা ফেটে গেল, ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। ওদিকে রূপাকে দেখলাম ব্যালকনির একেবারে ধারে দাঁড়িয়ে আমার দিকে একবার তাকিয়ে হাসতে হাসতে দোতলা থেকে নিচে লাফিয়ে পড়ল। আমি চিৎকার করে ডাকলাম, রূপা! কিন্তু ততক্ষণে রূপা উপর থেকে নিচে লাফিয়ে পড়েছে। আমি কোনো মতে ছুটে গিয়ে ব্যালকনির ধারে দাঁড়িয়ে দেখি নিচে মাটিতে পড়ে আছে রূপার দেহ, আর মাটিতে ভেসে যাচ্ছে লাল রক্তের স্রোত। তাই দেখে আমি কান্নায় ভেঙে পড়লাম। এরপর আমি কি করব ভাবছি, ঠিক এমন সময় পিছনে ঘরের ভিতর থেকে ভেসে এলো ভয়ানক সেই রক্ত হাসি। সেই কান ফাটা হাসির শব্দে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। কিন্তু তবু আমার মনের মধ্যে বাসা বাঁধল এক ভয়াবহ রাগ, রূপার মৃত্যুর প্রতিশোধের রাগ। আমি পিছন ফিরে সাহস করে ঘরের মধ্যে ঢুকলাম, আর তারপর এই বলে বাসের মধ্যে থাকা লোকটি এবার থামল। বিজয় বলল, তারপর কি? তারপর আমারও একই অবস্থা হলো। ওই বাড়ি অভিশপ্ত, আমরা ওখানে গিয়ে মরেছি, কিন্তু আমি চাই না আর কারো সেই অবস্থা হোক। বিজয় জানালা দিয়ে দেখল, হ্যাঁ, ভবানীপুর চলে এসেছে। ও মশাই, ভবানীপুর চলে এসেছে, নেমে পড়ুন। এদিকে বাসের লাইটটাও জ্বলে উঠেছে। কিন্তু ও পাশ ফিরে লোকটাকে ডাকতে গিয়ে দেখল সেই লোকটা অদ্ভুতভাবে উধাও হয়ে গিয়েছে, আর পাশে পড়ে রয়েছে একটা লাল রঙের ডায়েরি। ডায়েরিটা খুলে দেখল ওদেরই অফিসের নাম, আর নিচে লেখা রয়েছে অয়ন বসাক। নামটা পড়ার সাথে সাথেই বিজয়ের গাটা কেঁপে উঠল। ওর বুঝতে অসুবিধা হলো না একটু আগে ওর পাশে বসে থাকা লোকটা অয়নেরই মৃত আত্মা, আর ওই বিজয়ের প্রাণ বাঁচিয়ে দিয়ে গেল। না হলে হয়তো ওই বাড়িতে গেলে বিজয়েরও মৃত্যু হতো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে বেল আইকন টিপুন।